আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারানোর পর অনেকেই শ্রীলঙ্কাকে তকমা দিয়েছিল এশিয়ার দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কাকেই হারিয়ে দিল বাংলাদেশ। দুর্দান্ত একটি জয় পেয়েছে বাংলাদেশ এবং একটি কনফিডেন্স মুভমেন্টে আছে এখন বাংলাদেশ। তো বাংলাদেশের এই ম্যাচ কেমন ছিল এবং এশিয়া কাপে এখন বাংলাদেশের যে অবস্থান সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার সাথে আজ নিউজ রুমে আছেন সহকর্মী তাসলিম অর্ণব। ধন্যবাদ। অর্ণব, আপনি জানেন যে বাংলাদেশ গতকাল একটি দারুণ জয় পেয়েছে এবং বাংলাদেশ দল হয়তো এখন খুব আত্মবিশ্বাস। তো এই সময়টাতে বাংলাদেশের বাংলাদেশ কি এখন দ্বিতীয় সেরা দল এশিয়ার? ধন্যবাদ আপনাকে। এশিয়ার দ্বিতীয় সেরা দল, তৃতীয় সেরা দল, এশিয়া সেরা, এই কথাগুলো নিয়ে প্রচণ্ড কনফ্লিক্ট চলছে, কিন্তু বর্তমানে যদি আমরা একটু স্ট্যাটিস্টিক্স হতে যাই, আমি বলতে পারি এবং আমরা সবাই মানতে পারি বাংলাদেশ আসলে এশিয়ার দ্বিতীয় সেরা দল। কারণ হচ্ছে এই মুহূর্তে এশিয়া কাপের দিকে যদি আমরা তাকাই, আমরা সবাই দেখতে পেলাম বাংলাদেশ কিন্তু কন্টিনিউয়াস উইনের মুখে আছে এবং কি তারা খুব ভালোভাবে জিতছে ম্যাচগুলো, এবং তারা যে সর্বশেষ যে 4টি ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলোর মধ্যে 3টি ম্যাচে তারা উইন করেছে, এবং এই ম্যাচগুলো উইন করার পরবর্তীতে আমরা দেখেছি যে ম্যাচগুলো উইন করেছে এবং কাদের সাথে উইন করেছে। আফগানিস্তানের মতো দলের সাথে উইন করেছে যারা কিনা আত্মবিশ্বাসে টইটম্বুর, নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে দাবি করেছে, এবং তার পরবর্তীতে গতকালকে ম্যাচে আমরা দেখলাম শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছে। খুবই দুর্দান্ত ম্যাচ। আমরা অনেকে আশাই করতে পারিনি যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ এত ভালোভাবে খেলে ম্যাচটা উইন করবে, কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচটা উইন করেছে। এমনকি শেষ মুহূর্তে গিয়ে একটা নাটকীয় ট্র্যাজেডি আমরা ভাবছিলাম কি আবারও কি সেই পূর্ববর্তী হবে কিনা, যা এশিয়া কাপের মতো পূর্ববর্তী হবে কিনা, যা আমাদের ট্র্যাজেডিটা ফিরে আসবে কিনা। না, শেষ পর্যন্ত সেটা হয়নি, আমরা জিতেছি ম্যাচটা, এবং এই পজিশনে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা বলতেই পারি বাংলাদেশ দ্বিতীয় সেরা দল। তো বাংলাদেশ কি সবসময় বাংলাদেশ যদি জয়লাভ করেছে, কিন্তু আমরা দেখেছি যে শেষ ওভার যেটিতে বাংলাদেশ 5 রান প্রয়োজন বাংলাদেশের জয়লাভ করতে, সেই সময়টাতে প্রথম বলে তারা 4 মেরে একবারে জয়ের কাছাকাছি চলে যায়। এরপর পরপর 2টি উইকেট আমরা হারাই। এরপরে শেষ পর্যন্ত আবারও একটি চাপ। তো বাংলাদেশ কি সবসময় কি একটি শেষ সময়টাতে কি একটি মানসিক চাপে পড়ে যায় কিনা, বা কি মনে হয়, নাকি বড় ধরনের এইসব ধরনের ম্যাচে বাংলাদেশের অভিজ্ঞতাটা আগের থেকে খারাপ, সেটা একটি প্রভাব পড়ে? মানসিক চাপ অবশ্যই ছিল, কিন্তু আমার যতটুকু মনে হয় কালকের ম্যাচটা যেভাবে বাংলাদেশ শুরু করেছিল এই চাপটা এত দূর আসা প্রয়োজন ছিল না। চাপটা ছিল না, কারণ সাইফ হাসান এবং কি লিটন দাস ভালো করেছে, সাইফ হাসান দুর্দান্ত খেলেছে, এবং কি আমাদের তাওহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং করেছে। বহুদিন পরে আমরা তাওহিদ হৃদয় ব্যাটে রান দেখেছি এবং কি গুরুত্বপূর্ণ সময় রান পেয়েছি, এবং সেই সময় এসে আমাদের লাস্ট ব্যাটারদেরকে এভাবে কলাপস করাটা মনে হয় না খুবই সমীচীন কিছু হয়েছে। ওভারঅল আমরা ম্যাচটা জিতেছি, কিন্তু যদি একটু সাইডে আমরা চিন্তা করি, আমরা যে মানসিকভাবে ছিল আমাদের ব্যাটাররা, সেটা কিন্তু মানসিক চাপটা কিন্তু খুব সুন্দর স্পষ্ট ফুটে উঠেছে। দেখুন শেষ মুহূর্তে যদি এসে সেই 4টা না হতো, সেই 4টা না হলে কিন্তু আমাদেরকে একটা বড় চাপে পড়ে যেত। স্কোর লেভেল ছিল, একদম লেভেল প্লেইং স্কোর থাকা অবস্থাতেই 2 উইকেট আমরা হারিয়ে ফেললাম, এবং শেষ মুহূর্তে নাসুম আহমেদ খুব দুর্দান্ত একটি বল ডিফেন্স করার পরবর্তী শামীম পাটোয়ারি তার ক্ষিপ্রগতিতে আমরা ম্যাচটা উইন করি। কিন্তু ম্যাচটা এত দূর আসা উচিত ছিল না, কারণ আমাদের ব্যাটাররা যখন দ্রুত রান তুলছিল, একসময় মনে হচ্ছিল যে 2-3 ওভার হাতে রেখে ম্যাচটা আমরা উইন করবো, কিন্তু শেষ পর্যন্ত এই চাপগুলো যদি পরবর্তী ম্যাচে পাকিস্তান ম্যাচ এবং ইন্ডিয়ার ম্যাচে যদি এই চাপগুলো আসে, ম্যাচের রেজাল্ট কিন্তু অন্যদিকে ঘুরে যেতে পারে। যে অর্ণব, আপনি যেটি বলছিলেন যে তৌহিদ হৃদয়ের কথা, আমরা আগে যেটি দেখছিলাম যে বিসিবি থেকে অথবা বোর্ডের থেকে একটি ম্যাচ হারার পরে সোশ্যাল মিডিয়ার যে একটি কমেন্টস অথবা যে ধরনের পোস্টগুলো করে, সেগুলো একটা ইম্প্যাক্ট কিন্তু তারা দলের মধ্যে ফেলে এবং খেলোয়াড়দেরকে পরিবর্তন করে ফেলে। সেটি কিন্তু আমরা এবার দেখিনি। আমরা দেখলাম যে তৌহিদ হৃদয় সে 37 বলে 58 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছে, যদিও এর আগের ম্যাচগুলোতে সে কিছুটা কম রান করেছিল, এবং অনেকে বলছিল যে তাকে গত ম্যাচে তাকে খেলানোর কী কারণ, কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু প্রমাণ করেছে। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে একটি খেলোয়াড়দের উপর একটি কনফিডেন্স রাখা অথবা ভরসা রাখা, এই বোর্ডের এই ধরনের কাজগুলো আপনার কেমন মনে হলো? বোর্ড কালকে বিসিবি যে জিনিসটা দেখেছে, চমৎকার গার্ডস দেখিয়েছে তারা একটা, যে আমরা আমাদের টিম সিলেকশন করব আমাদের ক্রিকেটীয় নলেজ দিয়ে, এবং ক্রিকেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটা ভাইরাস আছে সেটার মাধ্যমে আমরা নিব না। একটা খুব দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে, এবং কি তাওহিদ হৃদয় কালকে দুর্দান্ত রান পেয়েছে। কিন্তু কথা হচ্ছে তাওহিদ হৃদয় যদি কালকে আবারও ফ্লপ করতো, গতকালকে যদি ফ্লপ করে যেত, তাহলে বোর্ড সেটা কিভাবে হ্যান্ডেল করতো? কারণ আমরা এখন জানি বর্তমান বাংলাদেশ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর দিয়ে, এবং বর্তমানে যা কিছু হচ্ছে সব
সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশাল ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কালকে বোর্ড যেটা গার্ডস দেখিয়েছে তারা তাওহিদ হৃদয়কে খেলিয়েছে এবং তাওহিদ হৃদয় চাপের মুখে খুব ভালো একটা ইনিংস খেলেছে, ম্যাচ উইনিং খেলেছে, নক খেলেছে এবং কি শেষ পর্যন্ত সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এবং আমরা কিন্তু সবাই জানি তাওহিদ হৃদয়ের মা এখন অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, এবং কি এই মুহূর্তে দাঁড়িয়ে তাওহিদ হৃদয়ের মানসিকভাবে যে বার্ডেন ছিল এবং সেখানেও তাওহিদ হৃদয় খুবই 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 ভালো চমৎকার খেলেছে এবং প্রফেশনালিজম ধরিয়েছে। এবং কি তাওহিদ হৃদয়ের কাছ থেকে এই নকটাই আমরা দেখার আশা করছিলাম এবং কি গত পুরো একটি বছর এই নকটা আমরা তাওহিদ হৃদয়ের কাছ থেকে পাইনি এবং আজকে গতকালকে ম্যাচটাতে আমরা তাওহিদ হৃদয়ের কাছ থেকে সেই নকটা পেয়েছি। এবং বোর্ড, ধন্যবাদ বোর্ডকে, তারা তাদের গার্ডসটা দেখেছে এবং তাওহিদ হৃদয় সেই গার্ডসের প্রতি পূর্ণ সম্মান দেখাতে পেরেছে। এই জন্য তাওহিদ হৃদয় শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ, সেই অ্যাওয়ার্ডটি জিতেছে এবং সাইফ সে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ পেল। অবশ্যই দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। দর্শক, আপনাদের কাছে ম্যাচটি কেমন লেগেছে এবং বাংলাদেশের এই যে একটি কামব্যাক করা, ফিরে আসা পুনরায় এই এশিয়া কাপে, সেটি আপনাদের কেমন লেগেছে এবং বাংলাদেশ কি শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারবে কিনা সেটিও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আমি আবারও আসছি অর্ণবের কাছে যে বাংলাদেশের যে বোলিং গতকাল আমরা দেখলাম, শুরুর দিকে আমরা হচ্ছে টসে জিতে যখন বোলিংয়ের সিদ্ধান্ত নিলাম ফিল্ডিংয়ের, সেই সময়টায় আমরা হয়তো প্রথম দিকে তাদের ব্যাটিংয়ের পর পরবর্তীতে আমরা দেখলাম যে হয়তো শ্রীলঙ্কা একটি বড় রান সংগ্রহ করতে পারে, 200-র কাছাকাছি চলে যেতে পারে। তো শেষ দিকে 19 এবং 20 ওভার তাসকিন এবং মুস্তাফিজের যে একটি কামব্যাক করা এবং দুইজন যেভাবে বলটি করলো, সেটি আপনার কাছে কেমন লাগলো? এবং আমরা জানি যে মুস্তাফিজ সে এখন সাকিব আল হাসানকে টপকে আসলে শীর্ষে উঠে গেল। তো 20 ওভারে সে 3টি উইকেট পেল, 20 রান দিয়ে সে 3টি উইকেট পেল। তো সেটি সব মিলিয়ে আসলে বাংলাদেশের বোলিংকে আপনি কত দিবেন 10-এ? এক কথায় মোটা দাগে বাংলাদেশের বোলিংকে কালকে 10-এর 9 আউট রেট করা আমি করছি, কারণ হচ্ছে 9 রেট করছি কারণ বাংলাদেশের বোলিং প্রথম অর্ধে যেরকম ছিল মিডল পর্যন্ত যেরকম হচ্ছে 15 থেকে 18তম ওভারের ভিতরে থেকে তারা একটা পয়েন্ট মাইনাস করেছে, কারণ ওই টাইমে তারা খুব ভালো বোলিং করতে পারেনি, আবার ওই টাইমে আমাদের কিছু ক্যাচও মিস হয়েছে। বাট আর 10 থেকে 9 দেওয়া যাবে। এবং আপনি মুস্তাফিজের কথা বললেন, গতকালকে লাইভেও কিন্তু আমরা মুস্তাফিজকে নিয়ে বলেছিলাম, মুস্তাফিজকে আমরা বাংলাদেশের টার্ম কার্ড বলেছিলাম এবং মুস্তাফিজ সেটা আবারও প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের কত বড় বলার, আন্তর্জাতিক মাপে তিনি কত বড় বলার তিনি সেটা প্রমাণ করেছেন। শ্রীলঙ্কান প্রেস কনফারেন্সে শ্রীলঙ্কান ক্রিকেটাররাও মুস্তাফিজকে নিয়ে প্রশংসা করেছেন এবং কি এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাফিজুর রহমান যে তার যে পুরোনো দিনের ঐতিহ্য, পুরোনো মুস্তাফিজকে ফিরে পাচ্ছি আমরা। মুস্তাফিজের সেই কাটার, সুইঙ্গার এবং স্লোয়ার ডেলিভারিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং কালকে যদি দুটো ক্যাচ মিস হয়েছে, দুটো ক্যাচ যদি মিস না হতো মুস্তাফিজের উইকেট সংখ্যা বাড়তে পারতো। ওভারঅল কালকে বোলিং সেটআপটাকে, বোলিং পুরো ইউনিটটাকে আমি 10-এর ভিতরে 9 দিব। আপনি জানেন যে আজকে একটি ম্যাচ ভারত এবং পাকিস্তানের, এবং এই দুই দলের বিপক্ষে কিন্তু 24 এবং 25 সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে। তো পরবর্তী দুটি ম্যাচ কেমন হবে কি মনে হয়, আগে থেকে যদি একটু জানতে চাই? পরবর্তী দুটি ম্যাচে পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি এরকম ক্রিকেট খেলতে পারে অবভিয়াসলি উইন করবে। এরকম ক্রিকেট খেলতে পারে পাকিস্তানের যে এখন মানসিক অবস্থা টিমে এবং কি রাজনৈতিকভাবে যে চাপ আছে, বহির্বিশ্ব চাপগুলো, এই চাপগুলো কারণে এই বাংলাদেশ যদি এই ম্যাচটির পারফরমেন্স কন্টিনিউ করতে পারে অবশ্যই পাকিস্তানের সাথে জয় পাওয়া সম্ভব। এবং ভারতের সাথে এরকম ম্যাচ খেলতে পারলে ফাইনালে বাংলাদেশকে দেখাটা অস্বাভাবিক বলে কিছু মনে হবে না, কারণ বাংলাদেশ এখন দুর্দান্ত শেপে আছে। তারা শেষ ম্যাচগুলো জয় করেছে এবং কি আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে। এবং আপনি জানবেন যখন একটি টিম জয়ের মুখে থাকে তা সেই টিমকে হারানো খুবই কষ্টকর, দমিয়ে রাখা খুবই কষ্টকর। বাংলাদেশ এখন জয়ের মুহূর্তে আছে। বাংলাদেশ মনে হয় কাল ব্যাটিংয়ের শুরু থেকেই জয়ের মুহূর্তে ছিল। আমরা যখন দেখছিলাম যে একটি থাকে না যে বাংলাদেশ দল মাঝে মধ্যে দেখা যায় যে অনেক রান করার পর একটু দমে গেল, এরপর আবার বিরতি দিয়ে লম্বা সময় পর আবার রান করা, আমরা কিন্তু সেটা কালকে দেখিনি। আমরা দেখছি যে টানা সকলেই কিন্তু রান করছে একের পর এক। লিটন দাস, তৌহিদ হৃদয়, সাইফ হাসান সবাই দেখছি যে টানা রান করে যাচ্ছে নিজেদের মতো করে। তো এটি অবশ্যই একটি বড় ইম্প্যাক্ট ফেলবে এবং বাংলাদেশের এই যে একটা ঘুরে দাঁড়ানো, বাংলাদেশ একটা সময় এশিয়া কাপে কি আসলে সুপার ফোরে খেলবে কিনা সেটি নিয়ে আমরা নানা হিসাব নিকাশ করছিলাম। বাংলাদেশের যারা দর্শকরা আছে, বাংলাদেশের খেলোয়াড়রা, টিম ম্যানেজমেন্ট সবাই হয়তো ভাবছিল যে আমরা কি প্লেনের টিকিট কেটে কি আবার দেশে ফিরবে কিনা। সেই জায়গা থেকে বাংলাদেশ এখন ফাইনালের স্বপ্ন দেখছে এবং সাইফ হাসান বলছিল যে আমরা দুবাই আসার আগেই আমরা ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে এসেছি এবং আমাদের স্বপ্নটা অনেক বড় হতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে বাংলাদেশ যে শ্রীলঙ্কাকে ভর করেই বলা যায় যে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের সাথে জয়লাভ করে বাংলাদেশ সুপার ফোরে উঠবে। সেই সুপার ফোরে আসলে বাংলাদেশ আবার শ্রীলঙ্কাকে হারালো এবং বাংলাদেশ এখন আবার ফাইনালের কাছাকাছি। তো সেই ঘুরে দাঁড়ানোটা কিভাবে দেখছেন আপনি?
এখানে ঘুরে দাঁড়ানোটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডেরকে ধন্যবাদ দিতে হয়, কারণ এইরকম ক্রিটিক্যাল মোমেন্টে টিম ম্যানেজমেন্ট, কোচ, বোর্ড যদি তাদেরকে সাপোর্ট না করতো, আমার মনে হয় না যে ব্যক্তিগতভাবে যে কোনো দল ঘুরে দাঁড়াতে পারতো। এবং লিটন দাসের গার্ডটাও দেখতে হবে, সে ক্যাপ্টেন হিসেবে কীরকম রোল প্লে করতে পারছে ড্রেসিং রুমে, সেটা একটা বড় বিষয়। টিমের আবহাওয়া, সবার পরিস্থিতি এবং কি ম্যাচে পারফরমেন্স দেখে মনে হচ্ছে ক্যাপ্টেন, বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট সবাই খুব পজিটিভ ওয়েতে আছে, পজিটিভ মাইন্ডে আছে, এবং তার ইম্প্যাক্টটাই মাঠে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অর্ণব। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার গতকালের যে ম্যাচ, সেটির কী ধরনের ইম্প্যাক্ট এবং বাংলাদেশ আসলে আগামীতে কেমন করবে, ফাইনালে কি যেতে পারবে কিনা, কি করবে বাংলাদেশ, সেগুলো নিয়ে আলোচনায় আমি আপনাদের সাথে মিনহাস চৌধুরী যুক্ত ছিলাম। বাংলা নিউজ 24-এর সাথেই থাকুন। পরবর্তীতে আমরা আবারও এশিয়া কাপের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত বাংলা নিউজ 24-এর সাথেই থাকুন। ফলো করুন বাংলা নিউজ 24-এর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ 24-এর ইউটিউব চ্যানেল।